প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি এটা হলো হিসাব বিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টা, আমরা যেটাকে হিসাব বিজ্ঞানের একেবারেই যেটা প্রথমের দিকে পেয়ে থাকি, সবথেকে ইম্পর্টেন্ট যে অধ্যায় সেটা হলো হিসাব সমীকরণ। আমরা এই হিসাব সমীকরণটা মানে কি ভাবে পরীক্ষায় আসে, কি ভাবে অঙ্কগুলো হয়, কি ভাবে এই হিসাব সমীকরণের ব্যাখ্যা বিশ্লেষণগুলো করতে হয় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি বা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয় সেগুলোর আলোকে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই আজকে যে আলোচনা যেটা করা হবে এটা কিন্তু একেবারেই নবম শ্রেণীর থেকে শুরু করে আমরা যেটা বলি যে ইউনিভার্সিটিতে ভর্তি প্রোগ্রামেও এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো একেবারেই বলতে গেলে অনেকটাই মাঝে মধ্যেই দেখা যায় এখান থেকে প্রশ্ন হয়। অতএব খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। আমরা এই অধ্যায় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আজকে আমাদের ভিডিওর মাধ্যমে, আমাদের এই ভিডিও ক্লাসের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরে সে কথাগুলো বুঝতে হবে। আমি প্রতিটি কথা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করব। এখান থেকে স্বাভাবিক ছোট ছোট এমসিকিউ গুলো কেমন হয় সেগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করব। ভর্তি প্রস্তুতি বা ভর্তি পরীক্ষায় কেমন এমসিকিউ গুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করব। এই হলো আমাদের আজকের ভিডিও ক্লাস বা আজকের এই টিউটোরিয়ালটি এই হিসাব সমীকরণ নিয়েই সাজানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা হিসাব সমীকরণের যে একটি উপাদান, হিসাব সমীকরণ নামক একটা কথা পাই, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো এই অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হলো আমরা যেটা লিখে থাকি এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এটা কিন্তু নবম শ্রেণীর অর্থাৎ নবম দশম শ্রেণীর প্রথমেই আমরা যে দ্বিতীয় অধ্যায়ে যেটা পাই, প্রথম অধ্যায়ে কোনো, আমরা জানি নবম দশম শ্রেণীতে যে বইটা দেওয়া আছে হিসাব বিজ্ঞানে সেখানে প্রথম অধ্যায়ে কোনো অঙ্ক নেই, দ্বিতীয় অধ্যায় থেকেই অঙ্কগুলো শুরু হয়। দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই এই ব্যাখ্যা বিশ্লেষণটা আছে, হিসাব সমীকরণ। এবং আমরা যেটা পরবর্তীতে এইচএসসিতে এই হিসাব সমীকরণের অঙ্ক পেয়ে থাকি, তারপর আবার ইউনিভার্সিটিতে যেগুলো পাই। তো এই হিসাব সমীকরণটা কি জিনিস এটা আমরা একটু ব্যাখ্যা করব। এখানে বলা হচ্ছে এ সমান এল প্লাস ও ই। এখানে আমরা এতে যেটি বুঝি, এ মানে হলো অ্যাসেট, অর্থাৎ অ্যাসেট লাইফ, যেটাকে আমরা বলি যে অ্যাসেট মানে আমরা জানি সম্পদ। এরপরে আছে এল অর্থাৎ লাইবিলিটিস। লাইবিলিটিস মানে হলো দায়, লাইবিলিটিস মানে দায়। তারপরে কি আছে ও ই। এখানে কিন্তু কোন জায়গাতে শুধু ই দ্বারা প্রকাশ করা আছে, কোথাও কোথাও আবার ওই দ্বারা প্রকাশ করা আছে। বিশেষ করে নবম দশম শ্রেণীতে শুধু ই দ্বারা প্রকাশ করা আছে, আর এইচএসসিতে ও ই দ্বারা প্রকাশ করা আছে। ও ই এবং ই দুটোর অর্থ একই। ই মানে হলো ইকুইটি, ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। ওই মানে অনার্স ইকুইটি, অনার্স ইকুইটি মানে হলো মালিকানা সত্ত্ব। তো শিক্ষার্থী, কিন্তু আমরা এখানে যে কথাটা পাচ্ছি সেটা হলো যে এ হলো অ্যাসেট। আমরা বলা হচ্ছে একটা ব্যবসায় যত টাকার সম্পদ থাকে ঠিক দায় এবং মালিকের নিজের টাকা মিলে তত টাকাই থাকে। এটা কিন্তু ব্যবসার একটা চিরন্তন সত্য। আমরা এখানে যেটা পাই, যেটা বুঝতে পারি সেটা হলো যেটা হিসাব কোনো কিছু অর্থাৎ যে কোনো কিছু যদি লেনদেন হয়ে থাকে, আমরা যেটাকে আর্থিক লেনদেন বলি, যেটার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে বা আর্থিক লেনদেন হয়, এই আর্থিক লেনদেন হলে সেটা কিন্তু হিসাব সমীকরণের কোনো না কোনো এক বা একাধিক উপাদানকে প্রভাবিত করবে। যেমন আমরা সিম্পল উদাহরণ দেই, সাপোজ আমি একটা ব্যবসা করতে চাচ্ছি, আমি মালিক। তাহলে মালিক যখন কোনো ব্যবসা, এখানে একটা জিনিস কিন্তু হিসাব বিজ্ঞানের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা অনেকেই জানি, যারা না জানি তারা মনে রাখবো, সেটা হলো ব্যবসা এবং মালিক কিন্তু দুটো আলাদা ব্যক্তি সত্তার অধিকারী, দুই ব্যক্তি। এখানে দুটো পক্ষ বলা হয়, যে হিসাব একটা পক্ষ, হিসাব মালিক একটা পক্ষ। তাহলে স্বাভাবিকভাবে মালিক যখন ব্যবসায় কোনো টাকা প্রদান করে তো সেটাকে আমরা মূলধন বলে থাকি। এখন বিষয় হলো যে ধরলাম যে আমরা একটা ব্যবসা করব, আমাদের ব্যবসায় অর্থাৎ আমার মালিক যিনি, আমরা ব্যবসা, আমরা কিন্তু সবসময় একটা ব্যক্তির হয়ে কাজ করে থাকি, ব্যক্তির হয়ে অঙ্কগুলো করে থাকি। আমরা স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের হিসাবের কাজ করে থাকি। এই জন্য ধরলাম যে আমরা একটা ব্যবসা।
আমরা ব্যবসা করতে চাচ্ছি, কিন্তু আমাদের মালিক যিনি তিনি আমাকে টাকা দিয়েছে। মালিক যে টাকা দিলে সেটাকে আমরা কি বলি? অনার্স ইকুইটি। তো আমার মালিক আমাকে 1,00,000 টাকা দিয়েছে, কিন্তু আমরা হিসাব করে দেখলাম যে আমাদের এই 1,00,000 টাকা দিয়ে ব্যবসাটা হবে না। তখন আমরা কি করলাম? যে কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে, সেটা হতে পারে পাওনাদার, সেটা হতে পারে ব্যাংক থেকে, মানে ব্যাংকের জমাতিরিক্ত, কিংবা ব্যাংক ঋণ, যেটা আর কি শুরুতে যেটাকে বলা হয় ব্যাংক ঋণ। তা আমরা ব্যাংক থেকে ঋণ নিলাম, আমরা বললাম আমাদের 1,00,000 টাকায় হবে না, এই জন্য আমরা আরো অতিরিক্ত 50,000 টাকা ঋণ নিলাম। তাহলে কি দাঁড়ালো? যে ব্যবসার নগদ টাকা মালিক দিয়েছে, সেটাও ব্যবসায় আছে, বাহির থেকে ঋণ নেওয়া হয়েছে, তৃতীয় পক্ষের থেকে ঋণ নেওয়া হয়েছে, সেটাও কিন্তু ব্যবসায় আছে। অর্থাৎ এই টাকা নিয়ে ব্যবসাটা শুরু করা হচ্ছে। তাহলে ব্যবসায় কিন্তু দুইটা উৎস থেকে টাকা এসেছে, একটা মালিক দিয়েছে আর একটা তৃতীয় পক্ষ দিয়েছে। আসলে সব থেকে বড় কথা হলো ব্যবসায় কিন্তু স্বাভাবিকভাবে এই দুটো উৎস থেকেই টাকাগুলো আমরা পেয়ে থাকি। একটা মালিক কর্তৃক পেয়ে থাকি, মালিক দিয়ে থাকে, যেটাকে আমরা মূলধন বলি, একটা তৃতীয় পক্ষের কাছ থেকে। তৃতীয় পক্ষ বলতে আমরা যেটা বললাম সেটা আমাদের সরবরাহকারী, অর্থাৎ যারা পণ্য আমাদেরকে বিক্রি করছে আমাদের কাছে, সেই পণ্য বিক্রি করে আমরা অর্থ সংস্থান করতে পারি বা অর্থ পেয়ে থাকি। আমরা ব্যাংক থেকে ঋণ নিতে পারি। ব্যাংকে যদি পূর্বে থেকেই ব্যাংক অ্যাকাউন্ট করা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেখান থেকে জমাতিরিক্ত অর্থ নিতে পারি। অর্থাৎ এই তৃতীয় পক্ষের কাছ থেকে আমরা এই উৎসগুলোর মাধ্যমে টাকা পেয়ে থাকি। তাহলে আজকে যেটা দাঁড়ালো সেটা হলো যে 1,00,000 টাকা মালিক দিয়েছে, 50,000 টাকা ঋণ নেওয়া হয়েছে। তাহলে তার ব্যবসায় নগদ টাকার পরিমাণ কত দাঁড়ালো? 1,50,000 টাকা। এটা কিন্তু হিসাব সমীকরণ অলওয়েজ এটা কি হবে? সমান হবে। অর্থাৎ সম্পদ যত টাকা থাকবে, দায় এবং মালিকের নিজের টাকা মিলে তত টাকা থাকবে। এজন্যই বলা হচ্ছে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, আমরা কিন্তু একটা হিসাব সমীকরণের বর্ধিত রূপ পাই। আমি এবার যেটা বুঝাবো, সেই হিসাব সমীকরণগুলো কখন কখন কি কি লেনদেন দ্বারা প্রভাবিত হয় সেইটা। এখানে আমরা একটা হিসাব সমীকরণের বর্ধিত রূপ পেয়ে থাকি। আমরা যেটাকে বলি এ সমান এল প্লাস সি প্লাস আই অবলিক আর মাইনাস ই, এখানে ই এক্স লেখা থাকে, মাইনাস ডি। এইটা হলো হিসাব সমীকরণের একটা সমীকরণ, আর এটা হলো হিসাব সমীকরণের বর্ধিত রূপ। শিক্ষার্থী কিন্তু খুবই সহজ একটা কাজ, আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না। আমি এটা কেন লিখলাম বা এই ব্যাখ্যাটা কেন করবো এখন, সেটা হলো আমরা অনেক সময় বুঝতে পারি না যে একটা লেনদেন হয়ে গেল, একটা আর্থিক লেনদেন হয়ে গেল, কিন্তু অনেক সময় আমরা ধরতে পারি না যেটা কোন কোন সমীকরণকে প্রভাবিত করবে। এইটা বোঝাই কিন্তু মেইন ঘটনা। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই অধ্যায় কিন্তু অনেক সহজে আমরা করতে পারবো। সেক্ষেত্রে আসি, দেখো শিক্ষার্থী বিন্দু এই জায়গায় কিন্তু চেঞ্জ নেই, তাহলে এখানেও এ, এখানেও এ, এই পর্যন্ত কোনো চেঞ্জ নেই। তাহলে এল প্লাস এল প্লাস, তাহলে এই বর্ধিত রূপ এবং সংক্ষেপ রূপ এই জায়গায় কিন্তু কোনো চেঞ্জ নেই। এইটুকুতে কোনো পরিবর্তন নেই। তাহলে পরিবর্তন কোথায়? শুধুমাত্র এই ই বা ও এর কারণেই কিন্তু এতটুকু বর্ধিত হয়েছে। এইটাই হলো ইম্পর্টেন্ট একটা জায়গা, আমরা এই জায়গাটাই বুঝতে হবে যে আমরা অনেক সময় ক নম্বর প্রশ্নে আসে যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো, আমরা অনেক সময় বুঝতে পারি না যে মালিকানা সত্ত্বটা কিভাবে আমরা নির্ণয় করব। আমরা এই কথাটা যদি বুঝতে পারি, এই বর্ধিত অংশ যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা মালিকানা সত্ত্ব বের করতে পারবো। তাহলে আমরা আসি, তাহলে ওই বলা হচ্ছে কি? মালিকানা সত্ত্ব। এখন যদি আমরা প্রশ্নে আসি যে মালিকানা সত্ত্ব কাকে বলে, তাহলে সেটা কিন্তু আমাদের শিখতে হবে যে আমাদের মালিকানা সত্ত্ব কাকে বলে। মালিকানা সত্ত্ব মানে হলো ব্যবসার মোট সম্পত্তির উপর মালিকের যে অধিকার, মালিক যেটা নিজের বলে দাবি করতে পারে। শিক্ষার্থীদের একটু খেয়াল করে দেখো, আমরা এখানে মোট সম্পদ দেখিয়েছিলাম, পূর্বে আমরা মোট সম্পদ দেখাছিলাম 1,50,000 টাকা। এই পুরাটাই কি মালিক নিজের? এটা কি পুরাটাই মালিকের নিজের টাকা? না, এই 1,50,000 টাকার মধ্যে কিন্তু নিজের টাকা কত? মালিকের নিজের টাকা হলো 1,00,000 টাকা। তাহলে কি দাঁড়ালো? আমি যে সংজ্ঞা বললাম, সংজ্ঞা কি বলেছে? ব্যবসার মোট সম্পত্তির উপর মালিক যেটা নিজের বলে দাবি করতে পারে সেটা কিন্তু মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিক যখন ব্যবসায় টাকা দেয় সেটাকে আমরা বলি মূলধন, মালিক যখন ব্যবসা থেকে টাকা নিয়ে যায় সেটাকে আমরা বলি উত্তোলন। এরপরে কিন্তু কিছু কথা আছে, সেটা হলো আমরা আসি। প্রথমেই এই সি মানে হলো ক্যাপিটাল, অর্থাৎ মালিক যে টাকাটা ব্যবসায় দেয়।
আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি। সি হলো মালিক যেটা টাকা দেয়, সেটা মানে সেটাকে আমরা মূলধন বলি, অর্থাৎ এটা হলো ক্যাপিটাল। এরপরে আমরা এখানে আসতে চাচ্ছি একটু, ই বা ইএক্স, এটা এক্সপেন্স। এক্সপেন্স মানে হলো ব্যয়। তারপরে কি আছে, আছে আই বা আর। আই বা আর এটাকে আমরা আইতে যেটি ইনকাম বলি, ইনকাম মানে আয়, আর আর মানে রেভিনিউ, রেভিনিউ মানে আয়, যেটা মানে যে কোনো একটা মনে রাখলেই হবে। এরপরে বলা হচ্ছে ডি, এটাকে বলা হয় ড্রয়িং। এই ড্রয়িং মানে উৎপাদন। তাহলে এখন প্রশ্ন দেখো, এখানে 4টা উপাদান আছে। এই 4টা উপাদানের মধ্যে 2টা উপাদান দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, আর 2টা উপাদান দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। এইটা বুঝতে হবে। মালিকানা সত্ত্ব কিভাবে বৃদ্ধি পাবে? প্রথম কথা, মালিক যখন ব্যবসায়ী টাকা দেবে তখন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকের অধিকার বৃদ্ধি পাবে। ব্যবসা যখন আয় হবে, আয়টা কে ব্যবহার করবে, আয়টা কে ভোগ করবে? আয়টা কিন্তু একমাত্র ভোগ করার অধিকার রাখে মালিক, কারণ মালিকের অর্থেই ব্যবসা পরিচালিত হয়। এই জন্য ব্যবসা যখন আয় হয়, সে আয়টা মালিক কি করে, একাই ভোগ করে। এরপরে আছে কি, এক্সপেন্স। তো আয় হলে যেমন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তেমনি ব্যয় হলে কি হবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো এই জন্যই বলা হচ্ছে মূলধনের সাথে আয় যদি হয় তাহলে সেটা যোগ হবে, এবং ব্যয় হয়ে গেলে আর উত্তোলন হলে কি হবে, বিয়োগ হবে। আমরা যেমন আরো একটু যদি ব্যাখ্যা বিশ্লেষণটা বোঝার চেষ্টা করি, আমরা বলতেছি মূলধন, মূলধনের সাথে সম্পর্ক কার, উত্তোলন। তাহলে মূলধন দিলে কি হয়, প্লাস হয়, উত্তোলন পেলে কি হয়, মাইনাস হয়। তাহলে ব্যবসায় যখন মালিক মূলধন দেয় তখন মালিকানা সত্ত্ব বাড়ে, মালিক যখন টাকা ব্যক্তিগত প্রয়োজনে নিয়ে যায় তখন মালিকানা সত্ত্ব কি হয়, কমে যায়। আবার আসি, আমরা যদি আয় হয়, তাহলে আয়ের সাথে কার সম্পর্ক, আয়ের সাথে ব্যয় সম্পর্ক। তাহলে যখন আয় হয় তখন কি হচ্ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, আর যখন ব্যয় হচ্ছে তখন মালিকানা সত্ত্ব কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। খুবই সিম্পল কথা কিন্তু এটা। তাহলে আমরা বোঝা যাচ্ছে মূলধনের সাথে উত্তোলনের সম্পর্ক, মালিক দেয়, মালিক নিয়ে যায়। মালিকের আয় হলে যোগ হয়, মালিকের ব্যয় হলে কি হয়, হ্রাস পায়। এইটা ছিল আমাদের হিসাব সমীকরণের এই ওই বা ই এর প্রভাব। এবার আমরা আসি, এর পরেরটা কি আছে, এল। আমরা এবার এল নিয়ে কথা বলবো। এল মানে হলো বহির্দায়। আমরা হিসাব বিজ্ঞানে 2 ধরনের দায় খুঁজে পাই, একটাকে আমরা বলি অন্তদায় বা আন্তদায়, আর একটা বলি বহির্দায়। তো অন্তদায় যেটাকে আমরা বলি, সেটা হলো ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যে দায় থাকে। আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা কিন্তু অন্তদায়। অন্তদায় বলতে আমরা এখানে মালিকানা সত্ত্ব বলতে পারি। তো মালিকানা সত্ত্ব পুরোটা কি বলা হয়, অন্তদায় বা আন্তদায়। তাহলে আর একটা হলো বহির্দায়। বহির্দায় মানে তৃতীয় পক্ষের দায়। আমরা তৃতীয় পক্ষের দায় বলতে কি বুঝি, আমি শুরুতে একটা কথা বলেছিলাম, সেটা হলো যে ব্যবসায় সাধারণত 2টা মাধ্যমে টাকা আসে, একটা মালিক পক্ষের নিকট থেকে, আর একটা তৃতীয় পক্ষের নিকট থেকে। এই যে তৃতীয় পক্ষের নিকট থেকে আমরা সুবিধা পাইছি, এই সুবিধা পাওয়ার ফলে আমাদের একটা দায়ের সৃষ্টি হয়েছে। সুবিধাটা আর্থিক হতে পারে, নগদ টাকা হতে পারে, সুবিধাটা সেবা হতে পারে, সুবিধাটা আমরা পণ্য পেয়ে যেতে পারি, যে কোনোভাবে তার কাছে সুবিধা পেয়েছি, ফলে একটা দায়ের সৃষ্টি হয়েছে। আমাদের টাকার প্রয়োজন, আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি, তাহলে ব্যাংক আমার পাওনাদার, তিনি আমার দায়। আমাদের পণ্য আমরা মানুষের কাছে বাকিতে ক্রয় করে নিয়ে আসছি, তাহলে যার কাছ থেকে ক্রয় করে নিচ্ছি তিনি আমার সরবরাহকারী বা পাওনাদার, তিনি আমার দায়। এরপর আমাদের ব্যাংকে যা জমা ছিল, আমরা অনেক সময় বিভিন্ন শর্ত সাপেক্ষে অল্প সময়ের জন্য ব্যাংক থেকে জমাতিরিক্ত উত্তোলন করেছি, যেটা আমরা ইংলিশে বলি ব্যাংক ওভারড্রাফট। আর এখানে যেটা বলা হচ্ছে ব্যাংক জমা তিরিক্ত। অর্থাৎ ব্যাংকে আমার 10,000 টাকা জমা আছে, আমি একটু ম্যানেজারের সাথে স্পেশালি বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে বিভিন্ন শর্ত সাপেক্ষে আমি ওই 10,000-এর সাথে আরো 5,000 টাকা কি করেছি, অতিরিক্ত মূলধন হিসাবে আনয়ন করেছি। তো ফলে দেখা যাচ্ছে এটা আমার কি, এটা আমার হলো দায়। তাহলে আমরা বলতেছি যখন তৃতীয় পক্ষের থেকে কোনো দায়ের সৃষ্টি হয়, তৃতীয় পক্ষের কাছে সুবিধা পাই, তখন আমরা সেটাকে মূলত দায় বলে থাকি। অর্থাৎ এই এল হলো তৃতীয় পক্ষ। তাহলে আমরা স্বাভাবিকভাবে কি বুঝবো, পাওনাদার হলে অর্থাৎ বাকিতে পণ্য ক্রয় করলে এল বৃদ্ধি পায়, ঋণ নিলে এল বৃদ্ধি পায়, ঠিক আছে, ব্যাংক থেকে যা জমা করছি তার অতিরিক্ত উত্তোলন করলে এল বৃদ্ধি পায়। তাহলে এল এর কাজ। এরপর এ আসলে অনেক কিছু হতে পারে। আমরা জানি স্থায়ী সম্পদ, সম্পদ অনেক প্রকার, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, ঠিক আছে, অবাস্তব সম্পদ, কাল্পনিক সম্পদ, আমরা যেগুলোকে বলি, অনেক ধরনের সম্পদ আছে। এই সম্পদগুলো যখন বৃদ্ধি পায় তখন এ বৃদ্ধি পাবে, সম্পদগুলো যখন হ্রাস পাবে তখন এটা কিন্তু হ্রাস পাবে। তো এইটা হলো আমাদের হিসাব সমীকরণ সম্পর্কে বিস্তারিত রূপরেখা। আমরা এই বিস্তারিত রূপরেখার উপর ভিত্তি করে এখন আমরা কি করব, তোমাদেরকে এই হিসাব সমীকরণটা সম্পর্কে আমরা কিছু অঙ্কের মাধ্যমে, কিছু গাণিতিক ট্রামের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। সেটা হলো, আমরা এটা লাগিয়ে নিলাম।
আমরা যে সমীকরণটা সম্পর্কে কথা বলতেছিলাম সেটার একটা আমরা কিছু গ্যাপ করেছি, যে যেমন এখানে প্রথমটাতে যদি আসি, প্রথমটাতে আমরা সমীকরণটা কিন্তু লিখে নিয়েছি। শিক্ষার্থী বিন্দু দেখো এ সমান এল প্লাস ও ই। তাহলে এখন বোঝো যে আমরা হিসাব সমীকরণে কি বলতেছিলাম, যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন শিক্ষার্থী বিন্দু যদি আমরা এগুলোকে মিশিয়ে নিলাম, তাহলে আসো যে সম্পদ কত আছে 1 লাখ টাকা, সম্পদ আছে কত 1 লাখ টাকা। তা আমরা জানি এখানে যত টাকা হবে এই দুটো মিলে কিন্তু তত টাকাই হবে। তাহলে এখানে একটা হোয়াট চিহ্ন আছে, বলছে এ সমান 1 লাখ, এল সমান হোয়াট, আর ওই সমান 65,000 টাকা। তাহলে এখন এখানে কত টাকা হবে? তাহলে আমরা কি জানি যে এই দুই পাশে কিন্তু অলওয়েজ কি হবে, সমান হতে হবে। তাহলে এই পাশে কত আছে 1 লাখ, এই পাশে 1 লাখ অপেক্ষা কত কম আছে, তা আমাদের 1 লাখ থেকে যদি আমরা 65,000 টাকা বিয়োগ করি তাহলে কিন্তু এই টাকাটা পেয়ে যাব। অর্থাৎ এই এল এর পরিমাণ আমরা যেটা বলতেছি যে আমাদের মোট সম্পদ 1 লাখ টাকা, তার মধ্যে মালিকের যদি 65,000 টাকা হয় তাহলে তৃতীয় পক্ষের কত? তাহলে তৃতীয় পক্ষের অবশিষ্টটা, তৃতীয় পক্ষের অবশিষ্টর পরিমাণ হলো 35,000 টাকা। তাহলে আমরা এই গ্যাপের ভিতর কত পেলাম? 35,000 টাকা। আসো পরেরটাতে আসি, 2 নম্বরে বলা হচ্ছে এবার এ সমান হওয়ার, এতেই পরিমাণটা নাই, তাহলে কি দেওয়া আছে? এল এবং ওইর পরিমাণ দেওয়া আছে। আবারও সেই একই কথা যে এই দুটো যা হবে, এই দুটো মিলে যা হবে, হিসাব সমীকরণে দুইটো উপাদান মিলে যা হবে এই এ মিলে কিন্তু সেটাই হবে। তাহলে আমরা কিভাবে এটা বের করব? খুবই সহজ কথা, এক পাশে আছে দুইটাই আর এক পাশে একটা সেটা নাই, তাহলে আমরা এই দুটো কি করব? যোগ করব। তা আমরা এই দুটো যদি কি করি, যোগ করি, তাহলে আমরা পেলাম হলো 1,05,000 টাকা। তাহলে এই ঘরের ভিতর কত হবে? 1,05,000 টাকা। তার মানে কি দাঁড়ালো? ব্যবসার মোট সম্পদ 1,05,000 টাকা, যার মধ্যে মালিক নিজে দিয়েছে 60,000 টাকা আর বাকি 45,000 টাকা তিনি তৃতীয় পক্ষের কাছ থেকে গ্রহণ করেছে। সেটা ঋণ হতে পারে, সেটা ব্যাংক জমাতিরিক্ত হতে পারে। এইভাবে তিনি কি করেছে? এই 45,000 টাকা সংগ্রহ করেছে। এরপরে আসুন শিক্ষার্থী কিন্তু আরেকটা দেখো, এখানে সম্পদ আছে 1,30,000 টাকা, দায় আছে 80,000 টাকা। তাহলে এখানে কত হবে? তা আমরা এখানে লিখবো। এখানে কত লিখবো? আমরা জানি দুটো কি হবে, সমান হবে। তাহলে এটা যেহেতু একটা পাশে আছে আর একটা পাশে নাই, তাহলে আমরা এই টাকা থেকে এই টাকা মাইনাস করলে কিন্তু এটা পেয়ে যাব। তাহলে 1,30,000 থেকে যদি 80,000 টাকা আমরা মাইনাস করি, তার মানে বোঝা যাচ্ছে যে এই গ্যাপের ভিতর যে টাকা অর্থাৎ মালিকানা সত্ত্ব যেটা ছিল সেটা কিন্তু ছিল 50,000 টাকা। তাহলে এই যে হিসাব সমীকরণ, তাহলে কি হচ্ছে? সব জায়গাতেই দুই পাশে কি হচ্ছে? সমান হচ্ছে। আমরা এটা আমি তোমাদেরকে এই জন্যই দেখালাম, এটা কিন্তু অনেক সময় অ্যাডমিশন এরকম প্রশ্ন আসতে পারে। আমাদের যে পরীক্ষাগুলো হয় এসএসসি, এইচএসসি বা বিভিন্ন সাময়িক পরীক্ষাগুলোতে কিন্তু এরকম প্রশ্ন, এরকম এমসিকিউ আসে। আমরা এইবার তোমাদেরকে এই এমসিকিউ সম্পর্কে একটা কি করলাম? আইডিয়া দিলাম। ঠিক আছে শিক্ষার্থী কিন্তু আমরা এরপরে আরো কিছু কথা, আরো কিছু ব্যাখ্যা বিশ্লেষণ তোমাদেরকে কি করব? এই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা আইডিয়া দেবো। আমরা এটা এবার খুলতেছি, খুলে নতুন একটা তোমাদের উদ্দেশ্যে লাগাচ্ছি। থ্যাংক ইউ। শিক্ষার্থীবৃন্দ এবার আমরা যে এমসিকিউটা নিয়ে আসছি এটা অতি গুরুত্বপূর্ণ, প্রথমটা। এজন্যই বলতেছি এটা অতি গুরুত্বপূর্ণ, কারণ হলো এটা সম্পর্কে অনেক ব্যাখ্যা করতে হবে। আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, স্বাভাবিকভাবে আমার ভিডিওগুলো কিন্তু একটু বড় হয়ে থাকে। তো এটার কারণ হলো আমি চেষ্টা করি একটু ব্যাখ্যা করার জন্য। কারণ হলো যে আমরা একটা ভিডিও বা দুটো ভিডিওর মাধ্যমে একটা অধ্যায় তুলে ধরার চেষ্টা করি, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সময়টা বেশি লেগে থাকে। তা আমরা আসি, প্রথম যে এমসিকিউটা দেওয়া আছে এটা 2019-20 যে শিক্ষাবর্ষে, সেখানে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল। আমরা এই প্রশ্নটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো। বলা হচ্ছে, প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন হিসাব সমীকরণটি সঠিক না। এখানে আমরা যে 4টা অপশন আছে তার মধ্যে অবশ্যই 3টে অপশন সঠিক দেওয়া আছে, হয়তো কোনো একটা অপশন কি দেওয়া আছে সঠিক না। তা আমরা আসি একটু ব্যাখ্যা বিশ্লেষণ থেকে কি পাচ্ছি। প্রথমেই যেটা বলা হচ্ছে এই নাম্বারে এল প্লাস ওই, এটা কিন্তু সঠিক। কারণটা কি? যে আমরা একটা পক্ষ পেয়েছি। আমরা হিসাব সমীকরণটা কি পেয়েছিলাম? আমরা হিসাব সমীকরণটা আবার একটু লিখে নিলাম যে এ সমান এল প্লাস ও ই। তো কি বলা হচ্ছে সমীকরণটিতে? এখানে কিন্তু সম্পূর্ণটা এটা একটা পক্ষ, এটা একটা সাইড। তো বলা হচ্ছে হিসাব সমীকরণ এটা একটা উপাদান।
তো এটা একটা কি, এটা একটা উপাদান, অর্থাৎ আমরা এটা পেয়ে গেলাম। তার মানে বোঝা যাচ্ছে যে এটা এর মধ্যে পড়ে। এরপর কি আছে, a মাইনাস এল সমান সমান ই। অবশ্যই আমরা a মাইনাস এল বলতে কি বুঝাচ্ছি, যে আমরা এ হলো কি অ্যাসেট, অ্যাসেট থেকে আমরা যদি বহির দায় বাদ দিই, আমরা যদি তৃতীয় পক্ষের দায় বাদ দিই, তাহলেই তো মালিকানা সত্ত্ব পাই। তাহলে কি বোঝাচ্ছে, এটাও কিন্তু সঠিক। আমার ব্যাখ্যাটা কি তোমরা বুঝতে পারছো? আমি আরো একবার বলতেছি, যে এ মানে কি মালিকের মোট সম্পদ। তো মালিকের মোট সম্পদ থেকে যদি আমরা তৃতীয় পক্ষের দায়টা বাদ দিই, অর্থাৎ ব্যবসার মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দায় বাদ দিলাম, তাহলে সেটা মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়ালো। তাহলে এটাও কিন্তু সঠিক। এরপরে বলা হচ্ছে এ সমান ওই। অবশ্যই এ সমান কি হয়, ওই। দুটো কিন্তু একই দুই প্রান্তে আছে, এটা অবশ্যই সঠিক। 3 নাম্বার অর্থাৎ ডি নাম্বারে যেটা আছে সেটা হলো এ প্লাস ওই সমান এল। না, এইটার সাথে কখনো এটা যোগ হলে এইটা হতে পারে না। তার মানে কি, এটা কি এ সম্পত্তির সাথে কখনো মালিকানা সত্ত্ব যোগ হলে দায় হতে পারে? আমি মালিককে 1 লাখ টাকা ব্যবসায় দিয়েছি, তার সাথে কখনোই কিন্তু অর্থাৎ সম্পত্তির সাথে মালিকের যে মালিকানা সত্ত্ব, এই দুটো যোগ হলে কিন্তু কখনোই কি হতে পারে না, এল হতে পারে না। তাহলে আমরা মোটামুটি বলেই নিতে পারি, ধরেই নিতে পারি এইটা হলো এই প্রশ্নের সঠিক আনসার। অর্থাৎ এটা হিসাব সমীকরণের কোনো উপাদান বা এটা হিসাব সমীকরণ নয়। ঠিক আছে, এরপর যেটা দেওয়া আছে এটা একেবারেই সহজ একটা, এটা আমরা নবম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েট বই থেকে নিয়েছি। খুবই সহজ একটা ট্রাম, এটা আমরা জানি। বলছে হিসাব সমীকরণের সঠিক সমীকরণ কোনটা, আমরা যেটা লিখে ফেলেছি। এখানে বলা হচ্ছে এল সমান এ প্লাস ই। আসলে কিন্তু তা না, এ সমান এল প্লাস ই বা ওই, তাহলে এটা কিন্তু হয় না। তাহলে এখন আসো, এবার কি বলা হচ্ছে এ সমান এল প্লাস ই। হ্যাঁ, আমরা এই সমীকরণটাই কিন্তু লিখেছি, এ সমান এল প্লাস ই। আমরা তারপরে এগুলো কেন হবে না একটু ব্যাখ্যা করব। যেমন এ সমান এ, বলা হচ্ছে এ সমান অর্থাৎ এ প্লাস এল, না এখানে কিন্তু ই নাই। তারপরে বলা হচ্ছে যে কি এ প্লাস এল প্লাস ই প্লাস সমান ই, না এটাও হতে পারে না, কারণ ও কোনো উপাদান না, ও হলো একটা সমষ্টিগত উপাদান। ও ই অর্থাৎ ইর সাথে ওই যোগ হবে, এই জন্য এটা কিন্তু সঠিক না। তাহলে আমরা মোটামুটি ধরে নিলাম এটা হলো সঠিক, এ ইকুয়াল টু এল প্লাস ই বা ওই। এরপরে আসো, আমরা কিছু গাণিতিক টার্ম নিয়ে আসছি। এই গাণিতিক টার্মগুলো বলছে মালিক 50,000 টাকা ব্যবসায় সরবরাহ করলো। এই যে কথা, এটা আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে যে মালিক যখন ব্যবসায় টাকা দেয় তখন এই হিসাব সমীকরণের কি কি উপাদানের পরিবর্তন ঘটে। আমরা কিন্তু হিসাব সমীকরণ উপাদান পেয়েছি 3টা। একটাতে বলা হচ্ছে সম্পদ, একটাতে বলা হচ্ছে দায়, আরেকটাতে বলা হচ্ছে মালিকানা সত্ত্ব। তো মালিক যখন ব্যবসায় টাকা দেয়, আমাদের একদিকে কি বাড়ে, একদিকে মূলধন বাড়ে আর একদিকে নগদ টাকা বাড়ে। অর্থাৎ একদিকে মালিকের অধিকার বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে, আর একদিকে নগদ টাকা বাড়ে। তো এখানে প্রশ্নে বলা হচ্ছে সম্পদ ও দায় বৃদ্ধি। না, এখানে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে, তবে কিন্তু দায় বৃদ্ধি পায়নি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এরপর বলা হচ্ছে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। না, আমরা কি বলতেছি, সম্পদ বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এরপর বলা হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব বৃদ্ধি। না, দায় বৃদ্ধি পায়নি, কি বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি। শেষে বলা হচ্ছে সম্পদ বৃদ্ধি আর কি বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তাহলে শিক্ষার্থী কিন্তু আমি কিন্তু অনেক পরিষ্কার করে বুঝতে পারতেছি যে মালিক যদি ব্যবসায় টাকা দেয়, তাহলে একদিকে মালিকানা সত্ত্ব বাড়ে আর একদিকে কি বাড়ে, ব্যবসার সম্পদ বাড়ে। আমি তোমাদের উদ্দেশ্যে আরো কিছু কথা নিয়ে আসছি। শিক্ষার্থী কিন্তু আমি এটা খুলিনি, কারণ একটা ব্যাখ্যা করতে হবে, সেজন্য আমি এটা রেখে দিয়েছি। এরপরে আসো, বলা হচ্ছে ধারে আসবাবপত্র ক্রয়। আমরা কি ক্রয় করেছি, আসবাবপত্র ক্রয় করেছি। আমরা যেটা কিনি সেটা কিন্তু বৃদ্ধি পাবে, আমরা যেটাই কিনবো সেটা কি হবে, বৃদ্ধি পাবে। তো কি কিনেছি, আসবাবপত্র। তাহলে এই লেনদেন দ্বারা বোঝা যাচ্ছে কি, যে একদিকে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে কিন্তু আমার নগদ টাকা চলে যায়নি, এর ফলে আমার ব্যাংকের টাকাও কমে যায়নি। তাহলে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে, কিন্তু আর একদিকে কি ধারে কিনেছি, বাকিতে কিনেছি, ফলে একটা দায়ের সৃষ্টি হয়েছে। তাহলে এই লেনদেন দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে কি, একদিকে সম্পদ বৃদ্ধি আর একদিকে দায় বৃদ্ধি। তাহলে আমাদের যে 4টা অপশন আছে, আমরা একটু দেখবো যে এই রকম কথা কি বলা আছে। প্রথমটাতে বলা হচ্ছে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস। নো, শুধু সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং একটা দায় বৃদ্ধি পেয়েছে, এখানে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস হয়নি। তারপরে বি নাম্বারে বলা হচ্ছে সম্পদ হ্রাস মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এটা আমরা সম্পদ কিনেছি, সম্পত্তির সাথে কিন্তু মালিকানা সত্ত্বের কোনো সম্পর্ক নেই। আমরা প্রথমেই বলেছিলাম মালিকানা সত্ত্ব 4টা কারণে প্রভাবিত হয়, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। কোনো সম্পদ বা দায়ের ফলে কিন্তু মালিকানা সত্ত্বের কোনো প্রভাব
ঘটেনি বা ঘটে না, এর বা বলা হচ্ছে সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি। এটাই কিন্তু কারেক্ট আনসার। আমরা তারপরেও ডি নাম্বার প্রশ্নটা পড়ি। ডি নাম্বার অপশনটা কি বলা হচ্ছে? সম্পদ বৃদ্ধি দায় হ্রাস। না, দায় কিন্তু হ্রাস পায়নি। দায় কখন হ্রাস পায়? যখন আমরা দায় পরিশোধ করি। এখানে দায় তো পরিশোধ করিনি, বরং দায় আরো কি হয়ে গেছে? বেড়ে গেছে। ফলে আমরা এটা বুঝতে পারতেছি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং কি বৃদ্ধি পেয়েছে? দায় বৃদ্ধি পেয়েছে। সর্বশেষে যে এমসিকিউটা আছে সেটা হলো প্রাপ্য হিসাবের নিকট হতে প্রাপ্তি। কি প্রাপ্তি? নগদ প্রাপ্তি। এখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে প্রাপ্য হিসাবের নিকট হতে নগদ প্রাপ্তি। নগদ টাকা পেয়েছি, তো নগদ টাকা সম্পদ। তো আমরা বলতেই পারি একদিকে সম্পদ বৃদ্ধি, একটা পক্ষ নিশ্চিত হয়ে গেলাম কি? সম্পদ বৃদ্ধি। আর একদিকে কি হয়ে গেছে? কোথায় থেকে টাকা পেলাম? আমার একজন প্রাপ্য হিসাব, আমি মানুষের কাছ থেকে টাকা পাবো, তার কাছ থেকে টাকা পেয়েছি, তিনি আমাকে টাকা দিয়েছে, ফলে সেই যার কাছ থেকে টাকা পাবো তিনিও আমার সম্পদ। আমরা জানি যে কোনো প্রাপ্য হিসাব, যে কোনো প্রাপ্য মানে সেটা আমার সম্পদ, আমি পাবো। তাহলে আমার দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছি, প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পেয়েছি, অর্থাৎ একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে সেটা নগদ টাকা, আর একদিকে প্রাপ্য হিসাবটা কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে আমরা এই চারটা অপশনের মধ্যে এখন খুঁজবো যে কোন অপশনের মধ্যে সম্পদ বৃদ্ধি এবং একটা সম্পদ বৃদ্ধি এবং একটা সম্পদ হ্রাস দেওয়া আছে। তাহলে প্রথমে বলছে সম্পদ বৃদ্ধি সম্পদ হ্রাস, প্রথমটাই। শেষের বাকি তিনটা কেন হবে না? একটু আসি। বলা হচ্ছে সম্পদ হ্রাস দায় বৃদ্ধি। এর ফলে কোনো দায় বৃদ্ধি পায়নি। আমরা তো কোনো বাকিতে কোনো কিছু নেইনি, আমরা তো তৃতীয় পক্ষে কোনো সুবিধা নেইনি, তাহলে কিন্তু দায় বৃদ্ধি পাবে না। তার মানে এই বি নাম্বার অপশনটা একেবারেই হবে না। মালিকানা সত্ত্ব বৃদ্ধি দায় বৃদ্ধি একটা অপশনও নয় এখানে। মালিকানা সত্ত্বের সাথে কিন্তু সম্পদ বৃদ্ধি বা দেনাদারের কাছে টাকা পাওয়ার কোনো সম্পর্ক নাই। এরপর যেটা বলা হচ্ছে সেটা হলো সম্পদ হ্রাস দায় হ্রাস। তা আমরা সম্পদ কখন হ্রাস পাই? যখন কোনো কিছু চলে যায়। হ্যাঁ, আমাদের একটা সম্পদ কমে গেছে, সেটা হলো দেনাদার বা প্রাপ্য হিসাব, কিন্তু আমার কিন্তু কোনো দায় হ্রাস পায়নি। একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, একটা সম্পদ হ্রাস পেয়েছে। তো শিক্ষার্থী কিন্তু এই ছিল আজকে মোটামুটি হিসাব সমীকরণ নিয়ে। আমাদের হিসাব সমীকরণগুলো কোথায় কিভাবে প্রভাবিত হয়, কখন কিভাবে ব্যাখ্যা হয়, সেইটা আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে আসবো, যেখানে এই অঙ্কগুলো কিভাবে করতে, আমরা যেটা বলি টেবুলার ছক বা হিসাব সমীকরণের প্রমাণ যেটা করতে হয়, আমরা সেই ভিডিওটা নিয়ে আসবো। অবশ্যই তোমরা আমার চ্যানেলটির সাথে থাকবে। এই পর